বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মেট্রো রেলে যাওয়া যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা। চালু 2028-এই আসছে বর্ষায় জাজিরা প্রান্তে ভয়ঙ্কর হতে পারে পদ্মা, প্রস্তুত সেতু বিভাগ। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে খুলনা থেকে 18 রুটে বাস চলাচল বন্ধ। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই দাবি নেতাদের। এবং নাসির হোসেনের বধূ বিতর্কের ফয়সালা হবে আদালতে। রাকিবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। আদালতের নির্দেশনা পেলেই তদন্তে নামবে পিবিআই। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মেট্রো রেল প্রকল্পের আওতায় সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলছে মাটি পরীক্ষার কাজ। এর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে কাজ শেষ হওয়ার লক্ষ্য 2028 সালে। রাশেদ লিমনের রিপোর্ট। সাভার থেকে গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। মেট্রো রেল 5-এর সাউদার্ন রুটের আওতায় মাটির সমীক্ষা করতেই এই কর্মযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ তো প্রায় শেষের পথে। এবার চলছে প্রকল্প 5-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেলের কাজ। এরই অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত এমন 10টি পয়েন্টে চলছে সয়েল টেস্টের কাজ। প্রাথমিক অবস্থায় প্রতিটি ভায়াডাক্ট এলাকায় মাটি সংগ্রহ করে করা হবে সমীক্ষা। সয়েল টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু টেস্ট করতেছি, যেমন প্রেশার মিটার বা সিপিটিউ, পিজোমিটার, ওয়াটার স্ট্যান্ড পাইপ। 20 কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেল হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল 2 মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার হেমায়েতপুর থেকে প্রথম 5টি স্টেশন হবে উড়াল। এরপর গাবতলী থেকে শুরু হবে পাতাল লাইন। পরের 9টি অর্থাৎ নতুন বাজার পর্যন্ত মাটির নিচ থেকে গিয়ে সবশেষ স্টেশন ভাটারায় হবে উড়াল। এরই মধ্যে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। সরকারি বেসরকারি মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যা 2028 সাল নাগাদ শেষ হবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার গতিপথ আবার দ্রুত পরিবর্তন হওয়ায় মাওয়ায় চর পড়েছে। আর স্রোত বাড়ছে জাজিরার দিকে। সংশ্লিষ্টরা বলেছেন, প্রাকৃতিক কারণে পদ্মা জাজিরা এলাকায় রুদ্রমূর্তি ধারণ করতে পারে। তাই কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে সেখানে নদী শাসনের কাজ চলছে পুরো দমে। আর পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মার গতিপথ পাল্টে মাওয়া থেকে জাজিরার দিকে স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছে। আজ করতে পেরে আগে ভাগে নদীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁঠালবাড়ি থেকে ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাংলা বাজারে। কাঁঠালবাড়ির কাছে পদ্মায় উচ্চ ক্ষমতার 4টি ড্রেজার একযোগে কাজ করছে। ভাঙনের আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে 36 লাখ ব্লক। জাজিরা সাইডে প্রায় 10.5 কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি, স্লোপের এই নদীর পাড়ের প্রোটেকশন করে আসতেছি। পদ্মা সেতুর নদী শাসন প্রকৌশলীরা বলছেন, প্রাকৃতিক কারণেই নদীপথ পরিবর্তন হচ্ছে। তাই বর্ষার আগেই পদ্মাকে নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 2,000 plus is 700 worker. This is now is Senhaidu is so many barge work, so many dredging work. Now the barge is a four piece big dredging work. আশা করতেছি যে সামনে বর্ষার সময়ের পূর্বে আমাদের বেশিরভাগ নদী শাসন কাজ শেষ হয়ে যাবে। আমাদের স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী ভাঙ্গনে আর আঘাত হানবে না। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন করছে চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। সেতু নির্মাণ ঘিরে প্রমত্তা পদ্মা শাসনে চীনা কোম্পানির সাথে 8,707 কোটি 81 লাখ টাকার চুক্তি হয়েছে। নদী শাসনে
বিশ্বের কোথাও এত বড় অঙ্কের চুক্তি হয়নি। বিশ্ব রেকর্ডের এই চুক্তির কাজের অগ্রগতি এখন প্রায় ৮০%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই খুলনার 18 রুটে 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে নগরীর বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, পারিয়া, খুলনার হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়াই খুলনার 18টি রুটে কর্মবিরতি পালন করছে 24 ঘন্টার জন্য খুলনার মালিক সমিতি এবং বিভাগীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এবং আমরা যে বিষয়টি এখানে এসে যেটি দেখেছি 6টা থেকে তারা কিন্তু এই কর্মবিরতিতে গেছে। এবং একটু আগে আমরা এখানকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যেটি জানিয়েছেন, বিশেষ করে বিভাগীয় শ্রমিক ইউনিয়নের যে সভাপতি রয়েছেন নুরুল ইসলাম বেবি এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, তারা আমাদেরকে জানিয়েছেন যে সাতক্ষীরা মালিক সমিতির সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল নিয়ে যে দ্বন্দ্ব পূর্ব বিভিন্ন সময় বিরোধ চলে আসছে, সেই বিরোধের জের ধরেই মালিক সমিতি, খুলনা জেলার মালিক সমিতি তারা 24 ঘন্টার জন্য এই কর্মবিরতি ঘোষণা দিয়েছেন এবং তারা পরিবহন 24 ঘন্টার মধ্যে পরিবহন ছাড়বে না। এবং এর মধ্যেও রয়েছে 18টি রুট রয়েছে। 18টি রুটের আওতায় ঢাকা থেকে, খুলনা থেকে ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন রুটের এবং অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে যে বাসগুলো যায় সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা সাধারণত দেখি যে প্রতিদিন এই সন্ধ্যার পর থেকেই কিন্তু দূরপাল্লার যে বাসগুলো, বিশেষ করে রাজধানীমুখী বা চট্টগ্রামমুখী বা সিলেটমুখী যে বাসগুলো এখান থেকে ছেড়ে যায়, সেইগুলো কিন্তু সেই কোলাহল কিন্তু নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো বন্ধ থাকার কারণে এখানে কিন্তু সেই কর্মচাঞ্চল্যও নাই। এছাড়া আমরা অপরদিকে আমরা যে বিষয়টি আরেকটি অভিযোগ এসেছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে আগামীকাল এবং তারা বলছেন যে বিএনপি নেতৃবৃন্দের দাবি, বিশেষ করে এখানকার বিভাগীয় যে দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি, তিনি আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন যে তাদের এই সমাবেশ বানচাল করার জন্যই এই ধর্মঘটটি বা কর্মবিরতি আহ্বান করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই যে পরিবহনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, এই বন্ধ ঘোষণায় হঠাৎ করে কিন্তু কিছু মানুষ বিপাকে পড়েছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পরিবহন কর্মবিরতির সর্বশেষ খবর। নগরীর বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো। পরে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র সংগঠনগুলো। বিক্ষোভ সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানানো হয়। এদিকে কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে টিএসসি চত্বরে বিক্ষোভ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। কয়েকটি বাম ছাত্র সংগঠন মিলে শাহবাগ চত্বরে অবস্থান নেয় তারা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সময় লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার তদন্তের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আমরা এর সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলতে থাকবে। রাজধানীর এক অনুষ্ঠানে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তাকে এখনই কবর দেওয়ার সময় এসেছে। এদিকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক বন্দী ছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে। চট্টগ্রামে নবনির্মিত পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন শেষে একথা বলেন তিনি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। সেই সুখবর জানাতে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার বিকাল 4টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে 1230 মার্কিন ডলার। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1827। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্টের প্রয়োজন, বাংলাদেশের পয়েন্ট এখন 75.3। 1971 সালে স্বল্পোন্নত দেশের সংখ্যা ছিল 25, যা বর্তমানে দাঁড়িয়েছে 46-এ। বধূ কার ফয়সালা হবে আদালতে। দুপক্ষই তদন্ত ও আদালতের উপর আস্থা রাখতে চান। ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, তারা মামলার বাদী রাকিব হাসানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আর রাকিব হাসান জানান, তারাও আইনি লড়াইয়ে প্রস্তুত। পিবিআই বলছে, বাংলাদেশের নির্দেশনা পেলেই শুরু হবে তদন্ত। এক বধূ নিয়ে দুইজনের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। আদালতের বাইরেও চলছে দুপক্ষের বাগযুদ্ধ। ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসছে। তাহলে এই বিতর্কের অবসান কোথায়? দুপক্ষই বলছে যা হবে আদালতে। আমাদের যে কোনো ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, ডিভোর্স দেওয়ার পরও অন্যের বউকে নিজের দাবি করায় মামলার বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। সে বিষয়ে কাজ চলছে। আমরা অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং তার জন্য আমাদের আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে আমাদের প্রমাণ পেশ করব, তারপর তদন্ত শেষ হবার পরে আদালতে আমাদের বক্তব্য পেশ করব। তামিমাকে নিজের বৈধ বউ দাবি করা রাকিব হাসান জানান, তারা মামলা করলে সেটিও আইনগতভাবে মোকাবেলা করা হবে। তারা যদি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাইতে পারে যে আমি তার ডিভোর্সের পেপার, সেটা আইনি কথা বলবে, আমার লয়ার কথা বলবে, ঠিক আছে, আমার প্রমাণ কথা বলবে, আমার সমস্ত ডকুমেন্টস কথা বলবে। পিবিআই প্রধান জানান, তারা আদালতের নির্দেশ এখনো পাননি, পেলেই শুরু হবে তদন্ত। বিজ্ঞ আদালত যখন নির্দেশ দেয়, কয়েকদিন সময় নেয় পিবিআই হেডকোয়ার্টারে বা পিবিআই ওই সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছতে। এটি আসলে পরে এটি দেখে আমরা আমাদের তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। আগামী 30শে মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সাপ্তাহিক ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে পর্যটকের ভিড়। পদচারণায় মুখর সাগরের সব কটি পয়েন্ট, নেই স্বাস্থ্যবিধির বালাই। মাওঘাট এখন ইলিশের সয়লাভ, ফলে ইলিশের দামও কম। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 950 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। সূর্য উঁকি দেওয়ার আগেই রূপালী ইলিশের সয়লাভ মাওয়ার আড়তগুলো। ছুটির দিনে ভোর থেকেই তাজা মাছের খোঁজে দূর দূরান্ত থেকে আড়তে ছুটে আসেন ক্রেতারা। তবে সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম কম। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশ এখন 850 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। আর 700 গ্রাম থেকে 800 গ্রাম ইলিশ কেনা যাচ্ছে 600 থেকে 700 টাকায়। মাছের দামও কম। গত সপ্তাহে বিক্রি হয়েছে 1000 টাকা কেজি, এই সপ্তাহে 700 থেকে 800 টাকা কেজি ইলিশ মাছ। পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাইতেছে, এই কারণে ইলিশটার একটু কদর বেশি এবং ঢাকা থেকে অনেক লোকজন এখানে ইলিশ মাছ কিনবার জন্য আসে। 30 জুন পর্যন্ত 25 সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তবে এরপরও কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন হচ্ছে। সরকার মুক্তারপুরে এই মেলগুলি বন্ধ করে দেয়, বাংলাদেশের ঝাটকা নিধন বন্ধ হয়ে যাবে। ইলিশের এই হাটে 29টি আড়ত রয়েছে, আর জেলায় নিবন্ধিত জেলে আছেন 1064 জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যার পানি থেকে বোরো ধান রক্ষায় নির্মাণ করা হচ্ছে 54টি নতুন ফসল রক্ষা বাঁধ। এতে সুফল পাবেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরে বিস্তীর্ণ ফসলের মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। কিছুদিন পরই সবুজ ধান রং বদলে ধারণ করবে সোনালী রং। তবে আগাম বন্যায় জমির ফসল সঠিক সময়ে ঘরে তুলতে পারবেন কিনা এ নিয়ে প্রতি বছরই দেখা দেয় শঙ্কা।
আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষা করতে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ কয়েকটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে 54টি নতুন বাঁধ। হাজার হাজার জমি এখন নষ্ট হয়ে যেত পানি ঢুকলে, কিন্তু এখন এই বাঁধ দেওয়ার কারণে হাওরের মধ্যে পানি ঢুকে না। এই বাঁধ হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। হাওরে ফসল রক্ষা বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটি দেখতে সরজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি দল। কিছু জায়গায় কিছু সমস্যা হলো, আমরা সেগুলো সমাধান করে কাজগুলো যাতে সঠিকভাবে করা যায় সেগুলো আমরা সেভাবে করার চেষ্টা করছি। এদিকে সঠিক সময়ে বাঁধের কাজ শেষ হবে উল্লেখ করে ফসল রক্ষায় হাওরের চারপাশে বেষ্টনী গড়ে তোলার কথা জানালেন কিশোরগঞ্জ 4 আসনের এমপি। চট করে পানিটার ভিতরে ঢোকার আর ব্যবস্থা নাই, যে ফলে হচ্ছে কি যে কৃষকরা তার ধানটা তুলতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে হাওরে 9,62,00,000 টাকা ব্যয়ে 63.46 কিলোমিটার নতুন ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সাগরের উত্তাল ঢেউ, সাথে মানুষের ঢল। সাপ্তাহিক ছুটিতে প্রশান্তির জন্য কক্সবাজারে ভিড় করেছেন অনেকেই, তবে নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল। ব্যস্ততার মাঝে খানিকটা প্রশান্তির খুঁজে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ সময় কাটাচ্ছেন আনন্দ উপভোগে। সাগরে সমুদ্র স্নান, টিউবে গা বাসানো, জেট স্কিতে ভ্রমণ ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন তারা। মিলনায়তন হলাম অনেক মানুষের সাথে, খুব এনজয় হচ্ছে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা সমুদ্র সৈকতে আসবো, আজ আসছি, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। যতটুকু পারি সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে আনন্দ উপভোগ করার জন্য। শীত মৌসুম শেষ হওয়ায় সাগর উত্তাল, তাই আগত পর্যটকদের সমুদ্র স্নানে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড সংস্থার। প্রচুর পর্যটকের সমাগম ঘটতেছে ডে টু ডে। আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সর্বদা প্রস্তুত আছি। শর্ত ছিল মাস্ক পরা সহ শারীরিক দূরত্ব মেনে চলা, যার কিছুই মানছেন না পর্যটকরা। সার্বক্ষণিকে আমরা মাইকিং করতেছি, মাইকিং করে বলতেছি যে আপনারা বিচে মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শুধু সমুদ্র সৈকতই নয়, পর্যটকরা ভিড় করছেন ইনানি, মহেশখালী, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ পর্যটন স্পটগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সবাই সংবাদ, কক্সবাজার। ভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ। মায়ের ভাষার জন্য বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতেই তাদের এই আয়োজন। জিয়াউর রহমান বকুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মনোমুগ্ধকর নানা আয়োজন ছিল ছুটির দিনের সকাল। আদিবাসী শিল্পীদের 7টি দলের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। এখনকার মানুষরা তো আগের যে আদিবাসী ভাষা এবং সংস্কৃতিটা আছে তারা কিন্তু দিন দিন ভুলে যাচ্ছে। এখানে প্রতিযোগিতা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আদিবাসীদের ভাষা এবং কৃষ্টি কালচার রক্ষার্থে প্রতি বছর এই অনুষ্ঠানটি করা প্রয়োজন। বাস্তবায়ন করতে পারে খুব আনন্দিত আমরা। কয়েকটি গ্রাম মিলে আজকে দেখতে এসেছি। আয়োজকরা জানান 52-র 21-এ যে আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল তাকে স্মরণ করতেই এই উৎসব। নারী ঐক্যের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। আমরা সরকারিভাবে সহযোগিতা পাই, হয়তো আমরা আদিবাসী নারীদের নিয়ে কিছুটা হলেও উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাব। মাতৃভাষার মর্যাদা ধরে রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। মেট্রো রেলে যাওয়া যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা। চালু 2028-এই আসছে বর্ষায় জাজিরা প্রান্তে ভয়ঙ্কর হতে পারে পদ্মা, প্রস্তুত সেতু বিভাগ। এবং কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে খুলনা থেকে 18 রুটে বাস চলাচল বন্ধ। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই দাবি নেতাদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।